আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, তো আজকে আমরা আফটার ইফেক্টসের বেশ কিছু জিনিস দেখব। গত ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো দেখছিলাম আর কি। আহ, কীভাবে শেপ টেপ ক্রিয়েট করা হয়, তারপরে শেপের মধ্যে কীভাবে কি ফ্রেম অ্যাড করা যায়, এগুলো আর কি। তো আজকে একটু রিভিউ করি। আচ্ছা, ধরেন এই যে কোনো একটা শেপ আছে এখানে। এখন এটাকে যে কোনো ধরনের ইফেক্ট বা কম্পোজিশন অথবা অ্যানিমেশন যেটাই বলেন, এগুলো দেওয়ার জন্য কী করতে হবে? এটাকে ধরতে হবে, লেয়ারটাকে ধরতে হবে এবং নিচে গেলে অপশনগুলো পাবো। এখানে যদিও ইফেক্ট কন্ট্রোল আছে, কিন্তু এটা প্রিমিয়ার প্রোতে যেভাবে আমাদের ইফেক্ট সেট আপ করার জন্য বা কাস্টমাইজ করার জন্য এই ইফেক্ট কন্ট্রোল যে করতে হতো, এরকমভাবে লাগবে না। সব কিছু লেয়ার প্যানেলের মধ্যে করা যাবে। তো ধরেন আমি হচ্ছে এটাকে সাইজটাকে একটু বড় করব, স্কেল করব। তাহলে লেয়ারটাকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে এস চাপা হয়, এস কি, তাহলে দেখেন এই স্কেল চলে আসে। আমি এবার এইটাকে বড় ছোট করতে পারবো। আবার ধরেন আমার হচ্ছে পজিশন দরকার, তাহলে আমরা পি চাপবো কিবোর্ড থেকে, পি, তাহলে কী হবে, পজিশন চলে আসবে। এবার দেখেন আমি পজিশনটাকে চেঞ্জ করতে পারবো। একইভাবে যদি আমার রোটেশন দরকার হয়, তাহলে আর চাপবো, যে আর রোটেশন চলে আসছে। এবার আপনি এটাকে রোটেশন করতে পারবেন, রোটেট। আবার যদি দরকার হয় যে আপনার অপাসিটি, তাহলে টি চাপতে হবে। হ্যাঁ, অপাসিটির জন্য যে টি, টি প্রেস করলে অপাসিটি চলে আসবে। এবার আপনি অপাসিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর যদি ফুল কম্পোজিশন আমরা একসাথে দেখতে চাই, তাহলে প্যারামিটার অন করব, এরপরে ট্রান্সফর্মে যেতে হবে। এখানে সবগুলো অপশন আমরা একসাথে পাবো, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, সব। আর এটার সাথে এই জিনিসটা একেবারেই কমন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টাইমলাইনের মধ্যে কি ফ্রেম অ্যাড হবে। আর কি ফ্রেম অ্যাড হওয়ার পর পরে কি হবে, আমরা ওইটার সাথে অ্যানিমেশন দিতে পারবো। তো যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি অলরেডি। আর এইখানে আপনার ব্লেন্ড মোড দেওয়া আছে। ব্লেন্ড মোড দিয়ে কী হয়, ধরেন দুইটা লেয়ার আছে। উপর লেয়ারটা ধরে যদি ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিই, ধরেন আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, এবার দেখেন একটার সাথে আরেকটা মাল্টিপ্লাই হয়ে গেল কালারটা। এগুলো ফটোশপ ইলাস্ট্রেটর যারা জানেন তারা বুঝতে পারবেন। ওইখানে একটা ব্লেন্ড মোড ছিল, ওইটা সেম ফটোশপে যেভাবে ব্লেন্ড মোড করা হয়, ব্লেন্ড মোড দিয়ে চেঞ্জ করা যায়, এখানে সেম। এখানে অপশনটা থাকে, এখানে প্রত্যেকটা
লেয়ারের সাথেই ব্লেন্ড মোডটা থাকে। আচ্ছা, এই অপশনগুলোর কাজ হলো একটা লেয়ারকে আরেকটা লেয়ারের সাথে ব্লেন্ড করে দেওয়া। বিভিন্নভাবে হয়, যেমন এখানে দুইটা কালার আছে, এটা দিয়ে করতে পারেন, তারপর ইমেজ দিয়ে করা যায়, যে কোনো লেয়ার দিয়ে করা যায়। এটা সো মাল্টিপ্লাই করলে এরকম হবে, ডার্কেন করে দিলে একটু চেঞ্জ হতে পারে। যেহেতু সলিড কালার, সেটা খুব ভালোভাবে বোঝা যাবে না, যে কালার বার্ন করলাম এরকম হয়, লিনিয়ার বার্ন। এগুলো ইমেজ দিয়ে করলে আপনি খুব সুন্দর ইফেক্ট বুঝতে পারবেন, এই যে লাইটের ডিফারেন্ট হবে। কিন্তু বাসায় একটু দেখবেন নিজেরা। আচ্ছা, যাই হোক, এর পাশে আছে ট্র্যাকমেট আর এর পাশে আছে প্যারেন্ট। প্যারেন্টের কাজ কি, এগুলো আমরা পরে বুঝবো। তো ট্র্যাকমেটটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অলরেডি। ট্র্যাকমেট দিয়ে অনেক কাজই করা যায়, যেমন প্রিমিয়ার প্রোতে আমরা ট্র্যাকমেট দিয়ে বেশ কিছু কাজ করছিলাম। ওই রকমই কিছু কাজ আমরা এখানে করতে পারি, অর্থাৎ মাস্কিং টাইপের আর কি। আর এখানে বেশ কিছু ইফেক্টস আছে, ওগুলো আমরা পরে দেখি। তো শেপ কয়েকভাবে নেওয়া যায়, আমরা তো সরাসরি এখান থেকে শেপ ক্রিয়েট করতে পারি। দ্বিতীয়ত আরেকভাবে শেপ জেনারেট করা যায়। এখানে যদি আমরা নিউতে যাওয়ার পর প্রথমে একটা শেপ লেয়ার নিলাম, এটা হচ্ছে জাস্ট একটা শেপ লেয়ার, এখানে কিচ্ছু নাই। এরপর কন্টেন্টটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে এখানে অ্যাডে যাব। অ্যাড থেকে প্রথমে আমরা একটা পাথ সিলেক্ট করব। আচ্ছা, পাথটা আপাতত লাগবে না, যেহেতু আমরা একটা রেক্টেঙ্গেল অথবা ইলিপস নিতে পারবো এখান থেকে। সো ইলিপসে ক্লিক করি, তাহলে ইলিপসের পাথ চলে আসলো। এখন এখানে ফিলও নাই, স্ট্রোকও নাই, দেখেন শুধু ইলিপস পাথ আছে, ফিল স্ট্রোক কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাডে গিয়ে আমরা এটা ফিল অন করবো, তাহলে ভিতরে কালার চলে আসবে। এই যে কালার চলে আসবে, ফিল স্ট্রোক কিন্তু নাই এখন। ঠিক আছে, এই যে ইলিপস পাথের মধ্যে আমাদের ফিল আলাদা করে অন হয়ে গেছে। এখন যদি আমরা কন্টেন্ট ধরে আবার অ্যাড করি, স্ট্রোক চলে আসছে, তাহলে দেখেন কন্টেন্ট, ইলিপস পাথ, এটা শুধুমাত্র পাথ, স্ট্রোক নিয়ে এখন আলাদা করে কাজ করা যাবে। আর এটা হচ্ছে আলাদা করে ফিল আমরা এখানে পাবো। এখন এটাকে একটু অফ করে রাখি, আমি আরেকটা শেপ ড্র করি। এই দুইটা শেপের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যেটা আমরা পাথ ক্রিয়েট করে আলাদা আলাদা করে শেপ জেনারেট করলাম। এইটা একরকম, এটা কিন্তু আরেক রকম। তাহলে এইটার প্যারামিটার অন করে একটু দেখি কি কি আছে। কন্টেন্টের মধ্যে দেখেন শুধুমাত্র ইলিপস ওয়ান আছে, আর কিছু নাই। ইলিপস ওয়ানের এই পাথের মধ্যে সব কিছু, যে পাথ, স্ট্রোক, ফিল। তাহলে যখন আপনি কন্টেন্ট ধরে ইলিপস নিয়ে আপনি কাজ করবেন, তখন দেখা যাবে ইলিপসটা ধরলে পুরো শেপের মধ্যেই আপনার ইফেক্টটা পড়ে যাবে। আর এই শেপটার মধ্যে যদি যাই, তখন দেখেন কন্টেন্টে গেলে আপনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ধরে ধরে কাজ করতে পারবেন। ধরেন আপনি শুধুমাত্র ফিল নিয়ে কাজ করবেন এখন, অর্থাৎ এইটা কন্টেন্টের পরে প্রত্যেকটা জিনিস আলাদা আছে, একটা কন্টেন্টের পরে একটা গ্রুপের মধ্যে জিনিসগুলো ঢুকানো আছে। এইটাই হচ্ছে পার্থক্য আর কি। তো এই পার্থক্যটা অনেক সময় লাগবে আপনাদের। দেখা যাবে আপনি শুধুমাত্র স্ট্রোকের মধ্যে একটা অ্যানিমেশন দিবেন, তাহলে কন্টেন্টের পরে সরাসরি স্ট্রোকটা ধরে আপনি কাজ করতে পারবেন। আর এখানে ভিতরে গেলে হবে কি, দেখা যাবে অন্য একটা গ্রুপের সাথে এটাকে মার্জ করবেন, আরেকটা শেপের সাথে বা আরেকটা শেপের সাথে আপনি এটাকে মর্ফিং করবেন। তখন দেখা যাবে এই যে ইলিপ নামে একটা গ্রুপ আছে, এটার মধ্যে ঢুকে করতে হবে,
তখন এই সবগুলো লেয়ার মধ্যে বা সবগুলো কী বলে কম্পোজিশনের মধ্যে ইফেক্টটা পড়ে যাবে। এটা একটা প্রবলেম আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে বানায় নেন, প্রথমে পাথ, তারপরে স্ট্রোক, ফিল, কন্টেন্টের মধ্যে, তাহলে এটা সুবিধা হয়। যাই হোক, এবার ফিলে গেলে আমরা ফিল নিয়ে ডিফারেন্ট টাইপের কাজ করতে পারবো। যে কালার, এখন দেখেন আমরা চাইলে কালার নিয়েও এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। অন করে দিলাম আমাদের কি ফ্রেম, এখানে গিয়ে ধরেন কালারটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখেন কী হয়ে গেল, এখানে রেড কালার আস্তে আস্তে ব্লু হয়ে গেল। আবার এখানে এসে এই কালারটা চেঞ্জ হবে, এখন গ্রিন টাইপের। আবার এখানে এসে আবার চেঞ্জ হবে, ইয়েলো হয়ে যাবে। এবার দেখেন মজার একটা অ্যানিমেশন হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু শুধুমাত্র ফিলের মধ্যে হয়েছে, স্ট্রোকে বা অন্য কোথাও এই ইফেক্ট। সেক্ষেত্রে এখানে আছে কি অপাসিটি, আপনি অপাসিটি নিয়েও অ্যানিমেশন দিতে পারেন, এটা নিজেরাই পারবেন। এরপরে স্ট্রোক। তো স্ট্রোকের মধ্যে মনে হয় দেখিয়েছিলাম কীভাবে অ্যানিমেশন দিতে হয়। এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি এখানে অ্যানিমেশন দিতে পারবেন। কালার আছে, যে কালার, এটার সাথে আপনার কি ফ্রেম দেওয়ার মতো অপশনটা দেওয়া আছে, টগল ফ্রেম। এরপরে হচ্ছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনের কাজ হলো স্ট্রোকের মধ্যে কিছু ড্যাশ ক্রিয়েট করা। আমি আপাতত ফিলটাকে একটু অফ করে রাখি, এই হচ্ছে ফিলটাকে বন্ধ করে রাখলাম। এখন স্ট্রোকটা বোঝা যাবে। একইভাবে স্ট্রোকের মধ্যে যদি কালার অ্যানিমেশন দিই, এখানে এসে রেড হয়ে গেল। এরপরে একটু পরে এসে এটা আরেকটা কালার হলো, ধরেন এই কালারটা পার্পল হয়ে গেল। এরপর এখানে এসে একটু লাইট ইয়েলো হয়ে গেল। তারপর এখানে এসে হোয়াইট হয়ে গেল। এবার দেখি অ্যানিমেশনটা দিয়ে দিলাম। স্ট্রোক উইথটা একটু বাড়াই দিই। এগুলো একটু কাছে নিয়ে আসি। এখন আমরা ড্যাশ লাইন দিই, এখানে একটা ড্যাশ। ড্যাশ দিয়ে দিলাম। এখন আপনার লাস্ট ক্লাসে দেখছিলেন ড্যাশ লাইন অন করার পর কীভাবে অফসেটের মাধ্যমে অ্যানিমেশন দেওয়া যায়। আমরা এখানে রোটেশন দিব। এখন অফসেটটাকে এভাবে একটা ঘুরে রোটেশন দিলাম। এবার দেখি, তো এটা ঘুরবে আর ঘোরার সাথে সাথে কালার চেঞ্জ হবে। তাহলে এটা কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেল।
আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে কতটুকু দেখিয়েছিলাম তো ট্র্যাকমেটটা ভালো করে দেখানো ছিল। ঠিক আছে, ফিল্ডটাকে অন করে দিই। তো এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন ট্রিম পাথ। এটা সুন্দর একটা অপশন, এটা অনেক সময় লাগে। যেমন ড্যাশটাকে অফ করি তাহলে বুঝতে পারবেন। ড্যাশ কন্টেন্টটাকে ধরে আমরা যদি ট্রিম পাথটাকে অন করি এটার সাথে, আচ্ছা এই ট্রিম পাথটা রাখতে হবে স্ট্রোকের নিচে। ফিলটা থাকবে উপরে। আচ্ছা, এটাকে আমরা ফিলটা পুরোটা অফ থাকবে। এটা মজার একটা জিনিস, খেয়াল করে দেখেন। স্টার্ট, উল্টে দিলাম।
স্ট্রোক তৈরি হয়ে গেল। কাজ হলো কি যে একটা স্ট্রোক যদি এখানে থাকে ওইটাকে আপনি চাইলে এমন করতে পারেন যে জিরো থেকে আস্তে আস্তে স্ট্রোকটা 100% ফিল হয়ে যাবে, অথবা ফিল করা আছে আস্তে আস্তে এটা জিরো হয়ে যাবে। তো দুইটাই এখান থেকে করা যায়, শুধু স্টারটা ব্যবহার করে করা যায়, ইন্ট আর লাগে না। দেখেন একই জিনিস, ইন্ট খুললে এক পাশ থেকে হবে, স্টার্ট খুললে ওইটা আরেক পাশ থেকে হবে, এই আর কি। আর অফসেট হচ্ছে ওইটাই ঘুরবে, এই যতটুকু থাকবে এইটাই ঘুরাতে পারবে না বারবার। এই তো ট্রিম পাথের কাজ আমরা আবারও দেখবো, সমস্যা নেই, এটা আমাদের কাজ আছে। আচ্ছা, আপনাদেরকে অটো ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে প্রি কম্পোজিশন এগুলো কি দেখাইছিলাম? কেউ একজন বলেন। ঠিক আছে। আমরা একটা চাকা নিয়ে আসলাম এখানে, এই কম্পোজিশন যেটা নেওয়া হলো এটার কালারটা ব্ল্যাক থাকার কারণে চাকাটা বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা কম্পোজিশনের কালার চেঞ্জ করব। কম্পোজিশন সেটিংস, এখান থেকে হোয়াইট করে দিলাম। এগুলো একটু অ্যানিমেশন যা এখন দেখতেছেন, এটা এখন ঘোরাবো, হ্যাঁ। রোটেশন দিব, তাহলে আর প্রেস করবো, এই যে রোটেট। আচ্ছা, এখানে রোটেশন অন করলাম, ধরেন 5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর্যন্ত দিয়ে সে ঘুরবে। ওকে, আমরা একটা গাড়ি নিয়ে আসি। গাড়িটাকে চালাবো এখান থেকে, হ্যাঁ। গাড়ির চাকাগুলো ঘুরবে, তাহলে গাড়ির সাথে যে চাকাগুলো আছে এটা ঘুরবে না, এটা অলরেডি ছবির সাথে ফিক্স করা আছে, এটা নড়বে না। ওইটার সাথে আমাদের আলাদা একটা হুইল ব্যবহার করতে হবে, যেটা আমরা এখানে নিয়ে আছি অলরেডি। এখন এইটাকে এই সাইজের সাথে অ্যাডজাস্ট করে নেব। বড় ছোট করার সময় অবশ্যই শিফট ব্যবহার করবেন, কিবোর্ডে শিফট। ওকে ফাইন, এবার দেখি এক পাশে চাকা ঘুরতেছে, এটাকে আমরা কপি করবো লেয়ারটাকে।
আগে স্মুথ করার জন্য কি করব, রাইট বাটন করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে ইজিএস করে দেব, আর এটা একটু স্মুথ হবে। লেয়ারটাকে ডুপ্লিকেট করব, এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ডি করেন অথবা কন্ট্রোল ভি করলে হবে। কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট হয়ে গেল। এখন একটাকে এই পাশে নিয়ে আসি, জুম করে এই চাকার সাইজটাকে ঠিক করে দেবো, এটা একটু বড় আছে, শিফট ধরলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা একটু দেখি, আমাদের রোটেশন দেয়া শেষ। এবার এটাকে পজিশন করতে হবে, তাহলে গাড়িটা সামনে দিকে ঘুরবে। গাড়িটাকে চালাতে হলে কি করতে হবে, জাস্ট পজিশন করতে। পজিশন যদি আপনি একটা একটা করে করতে চান, এখানে টোটাল 3টা লেয়ার, একটা হচ্ছে গাড়ির বডি আর হচ্ছে 2টা চাকা। তাহলে 3টার মধ্যে যখন আলাদা করে পজিশন করবেন তখন কিন্তু এটা মিলবে না, তখন প্রবলেম হয়ে যাবে। আগে আগে চলে গেছে গাড়ির চাকা, একটা আগে গেছে, একটা পরে গেছে, তারপরে বডি চলে গেছে, এরকম আর কি হয়। তাহলে কি করতে হবে, এই 3টাকে মিলে একটা লেয়ার করতে হবে। তখন আপনি যদি পজিশন দেন তখন কি হবে, কারোর সাথে কারো কোনো আনলিঙ্ক হবে না, 3টা একসাথে চলবে, তখন যে যেখানে আছে সে সেখানেই থাকবে। তাহলে 3টা লেয়ার একসাথে সিলেক্ট করেন। তার আগে আমরা একটু দেখি ডিউরেশনটা কতটুকু আছে। এই যে এতটুকু, তাহলে এইটুকু ফাঁকা আছে, এটাকে কেটে দেবো। ওয়ার্ক এরিয়াটা এখানে নিয়ে আসলাম, এরপর ওয়ার্ক এরিয়ার পর রাইট বাটন ক্লিক করে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, এখানে ক্লিক করলে কী হবে, এই যে ফাঁকা অংশটুকু নাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে চলে আসছে। আনডু করি, এটা একটু কম আছে, বাড়াই দিতে পারবো। একটু বাড়াই দিলাম, যেহেতু আমরা এটার পিছনে একটা সিন অ্যাড করবো, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। রোটেশনের ভ্যালুটা একটু বাড়াই দিই, একটু বেশি করে ঘুরুক, জোরে দিয়ে। এইটুকু কেটে ফেলা যায়, তাহলে 12 সেকেন্ড করবো। এখন এই 3টাকে ধরবো, হ্যাঁ, 3টা লেয়ার ধরে 1 2 3, 3টা লেয়ার শিফট ধরে সিলেক্ট করলাম, রাইট বাটন করে আমরা কি করবো, প্রিকম্পোজ। প্রিকম্পোজ করলে এই 3টা মিলে একটা লেয়ার হবে, গ্রুপ হয়ে যাবে একটা। প্রিকম্পোজ লিখলাম, এখানে লিখবো কার, এখন এটা এখানে থাকুক, অ্যাঙ্কর পয়েন্ট। এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো,
করে ট্রান্সফর্ম থেকে ফিল টু কম, লেয়ারটা নিচে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরকম ছিল উপরে, আমি লেয়ারটাকে ফের নিচে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন গাড়ির লেয়ারটাকে ধরে নিচে আনলাম, মুভ করে করতে হবে। এটাকে একটু স্কেল করতে পারি এখন, তাহলে কি করবো, একটু পিছনে দিয়ে দিলাম। এখন কি করবো, পজিশন দিব, তাহলে করবো ফুল লেয়ারের মধ্যে পজিশন হয়ে যাবে। পজিশন অন করলাম, আচ্ছা এটা শুরু থেকেই থাকবে, এখান থেকে এখানে এসে গাড়িটা এইদিকে চলে যাবে। আপনি এইভাবে টানতেও পারেন সরাসরি, হ্যাঁ, এইদিকে চলে যাবে। এখন আমরা একটু প্লে করে দেখি। দেখেন এখন কিন্তু একদম রিয়েলিস্টিক একটা গাড়ি হয়ে গেছে, মনে হচ্ছে গাড়িটা চলতেছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে ফিট করে দিচ্ছি। দেওয়া যায় ফ্রেমটা, স্টার্ট পয়েন্টটা একটু পিছনে দিয়ে দিই। ব্যাস। যদি আপনি গাড়ির একটা সাউন্ড বসায় দেন তাহলে এটা 2D অ্যানিমেশন হয়ে যাবে। এখন এটা তো সোজা গেল, তাই না? এখন যদি এরকম হয় যে এদিকে ঢালু আছে আবার এদিকে উঁচা আছে, তখন এটা কিভাবে করবে? এরকম একটা পজিশন দিতে হবে। তো ধরেন স্টার্ট পয়েন্টটা শুরু হলো এখান থেকে, এন্ডিংটা হচ্ছে এইখানে একটা কি ফ্রেম অ্যাড হবে। এখানে আসলো, আসার পর একটু নিচের দিকে নামবে, একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তারপর একটু সামনে আসার পর উঠলো, আর একটু উপরে উঠলো, উপরে দেন হচ্ছে এবার আস্তে আস্তে নিচে নামবে। এখন এই যে কি ফ্রেমগুলো অ্যাড হলো এগুলো একটু ঠিকঠাক করবেন, এভাবে একটু রাউন্ড টাউন করে ঠিক করে দিতে হবে। কীরকম হলো, এখানে উপরে
এখন আমার পজিশন করা মোটামুটি শেষ, কিন্তু দেখেন গাড়িটা কিন্তু সোজা আছে, যখন উপরে উঠে বা নিচে নামে তখন কিন্তু একটু বাঁকা হয়। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তো রিয়েলিস্টিক হয় না এটা। তাহলে কী করতে হবে, এটার সাথে ওর অটো ওরিয়েন্টেশনটা অ্যাড করে দিলেই আমাদের মুভমেন্টের সাথে এই গাড়ির যে মুভমেন্ট সেটা অ্যাড হয়ে যাবে। তো এই লেয়ার উপর রাইট বাটন করবো, তারপর ট্রান্সফর্ম, পাথের সাথে অটো ওরিয়েন্ট হয়ে গেছে। এবার আমরা প্লে করে দেখি, এই যে নিচে নামার সময় একটু ঢালু হয়ে গেল, আবার উপর যখন উঠবে তখন ঘুরে গেল। আচ্ছা, এটা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বেশি আছে, যার কারণে এরকম হয়েছে। এখানে র্যাঙ্ক করা ঝামেলা আছে, ঠিক করতে হবে। যদি চাই এটাকে রেন্ডার দিব বা আউটপুট দিব, তাহলে কী হবে, তখন আমাদেরকে যেতে হবে ফাইল। আচ্ছা, রেন্ডার দেওয়ার জন্য আমরা যাব কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউ, এখানে হচ্ছে প্রথমে সেটিংয়ে গিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা সব কিছু। রেজুলেশন ফুল রাখবেন এখানে, আর কোয়ালিটি বেস্ট, আর কিছু লাগবে না। এরপরে আউটপুট মোড, এখান থেকে আপনি ফরম্যাটটা সিলেক্ট করবেন। ফরম্যাটটা আপাতত কুইক টাইম দিয়ে রাখবেন, আর কুইক টাইম প্লেয়ারটা যদি এখানে দিয়ে দেন, কুইক টাইম প্লেয়ারটা অন করতে হবে, অর্থাৎ সেট আপ দিতে হবে। ভিউ কোডে এখানে আমরা কুইক টাইম প্লেয়ারটা যেহেতু নাই, এখানে বাকি অপশনগুলো আসতেছে না, সেহেতু আপনারা এটা দিতে পারেন। হ্যাঁ, এই ডিভিসি প্রো এইচডি 1080 এটা রাখতে পারেন। আর প্রিমিয়ার প্রোতে যে অপশনগুলো এখানে শো করতো, যেমন এইচডি, তারপর ইউটিউবের এইচডি, এগুলো শো করবে, কুইক টাইম প্লেয়ারটা দিতে হবে তখন।
এগুলো জাস্ট এগুলো হয়ে থাকবে জাস্ট ওকে। এবার আউটপুট টু কোথায় গিয়ে আউটপুট হবে সেটা এখান থেকে সিলেক্ট করব, ডেস্কটপে দিলাম। এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, যে আউটপুটটা আপনি দিচ্ছেন ওটার নাম, ভিডিওর নাম দেবেন। রেন্ডার বাটনে ক্লিক করলে এটা রেন্ডার হওয়া শুরু হবে। রেন্ডার হচ্ছে, সাইজ খুব বেশি বড় যদি হয় তখন হচ্ছে আপনি একটু লেট হবে, আপনি ওয়েট করতে হবে বেশি। সরি, আরেকবার বলো। হুম, মানে ওটা কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্টের সাথে কার্ভ কন্ট্রোলার শো করবে, দুইটা পাস শো করবে, ওগুলো ধরে ধরে করতে হবে, অল্টার কন্ট্রোল কিচ্ছু লাগবে না। হুম,
আমরা আবার শুরু করছি। এখন যে কাজটা আমরা ডিকম্পোজ করে যেটা করলাম আর কি, ধরেন ডিকম্পোজের মধ্যে আবার কিছুটা এডিট দরকার, কারণ এই চাকাটা যে ঘুরতেছে এটাকে আবার আমি একটু এডিট করব। তখন কি করতে হবে, অর্থাৎ এটার মধ্যে যে লেয়ারগুলো আছে ওগুলো কিভাবে পাবো বলেন, কি প্রয়োজন বলেন? কি বলতে পারবেন? এখানে যে 3টা লেয়ার আছে ভিতরে ডিকম্পোজ করলাম যে ওই লেয়ারগুলো, রাইট রাইট, তাহলে এটা আপনারা পারবেন, বোঝা গেল। অটো ওরিয়েন্টেড যে ব্যাপারটা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরেন এটা অফ করে রাখলাম, আমি এখানে প্লেন নিয়েছি, এখন ব্যাপারটা কি হলো, ধরলাম যে এখানে একটা সিন থাকবে, কোনো একটা সিনের মধ্য থেকে প্লেনটাকে আমরা উড়াবো, তাহলে ওই সিনটাকে বা ভিডিও ক্লিপটাকে অন করতে হবে। ইম্পোর্ট হয়ে গেল, এটার মধ্যে প্লেনটা উঠবে, তাহলে প্লেনটা ডাউনলোড হয়ে আছে, জাস্ট একটা পিএনজি ফাইল আর কিছু না। এই পিএনজি ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন কেউ একটু আইডিয়া দেন তো আমাকে, যে আসলে প্লেনটাকে যদি উড়াতে চাই এখান থেকে আমাকে কি কি করতে হবে? বলেন তো কি কি করতে হবে এখানে?
বলতে পারবেন? স্কেল করে তো বড় ছোট করতে হবে, বাট এটাকে উড়ানোর জন্য কি কি করা লাগে? হ্যাঁ, শুধু পজিশন দিয়ে কিন্তু আমরা এটাকে উড়াতে পারবো। পজিশন, আমরা গাড়ি চালাইছিলাম না, পজিশনের সাথে আরও একটা কাজ করতে হবে। যেহেতু এখানে মুভমেন্ট থাকবে, তাই না? এটা উপরের দিকে উঠতে পারে, আবার একটু ডাউন হতে পারে, আবার আপ হতে পারে। তাহলে আপ ডাউনের সাথে প্লেনের মুভমেন্টটাও চেঞ্জ হবে। সেক্ষেত্রে কি করা যায় বলুন তো? কারের মধ্যেই এই অ্যানিমেশনটা দিছিলাম, ভুলে গেছেন? অটো ওরিয়েন্টেশন ভুলে গেছেন? অটো ওরিয়েন্ট করলে কি হয় বলেন তো? দেখেন, এই যেটা মুভমেন্ট দেখতে পাচ্ছেন, কারটা যে নিচে নামতেছে, এই পাশটা উপরে উঠে গেল, এই পাশটা নিচে নামে গেল, মুভমেন্টগুলোই অটো ওরিয়েন্ট দিয়ে। আবার এই যে উপরে উঠতেছে, উপরে ওঠার সময় যে মাথাটা উপরে উঠে গেল, পিছন সাইডটা নিচে চলে গেল, এটা হচ্ছে অটো ওরিয়েন্ট। এই কাজটাই এই আমাদের প্লেনের মধ্যে দিতে হবে। ওকে, তো শুরু করি আমরা। ধরেন এটা এই দিক থেকে আসবে, এখানে আবার স্কেল দিতে হবে একটা, জুম ইন জুম আউট। যখন সে দূরের থেকে কাছে আসবে, দূরে যখন দেখা যাবে সে তখন ছোট থাকবে, যখন আস্তে আস্তে কাছে আসবে একটু বড় হবে, আবার যখন ওদিকে চলে যাবে তখন আবার এটা স্কেল আউট হবে আর কি। ওকে, তো আমরা প্রথমে পজিশনটা সেট করি, এরপরে হচ্ছে স্কেল করাটা সুযোগ মানে সহজ হয়ে যাবে। সো এটাকে ফ্রেমের বাইরে দিলাম প্রথমে, পজিশনের কি ফ্রেম অন করে দিলাম। দেখেন কি ফ্রেম কোথায় রয়েছে, তাই না? প্লেটটা একদম দূরে আছে, এটাকে আমরা স্টার্ট পয়েন্টে নিয়ে যাই, এখানে থাকুক। এবার পজিশন দিলাম, 2 সেকেন্ড পর সে হচ্ছে এখানে আসলো, একটু পরে সে আবার এদিকে আসলো, এইদিকে আসলো, কাছাকাছি চলে আসলো, মডেলের কাছাকাছি। পরে আরেকটু পরে সে এইদিকে মাথার উপর দিয়ে এদিকে চলে গেল, এদিকে গেল, আবার একটু ডাউন হলো, আবার সে উপরে এইদিকে, সরি, এইদিকে উড়ে চলে গেল। এই হচ্ছে তার লাস্ট এরিয়া, একদম বাইরে চলে গেল। বাস, এবার আমরা যেভাবে আছে ওইটা প্লে করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। আমাদের মোশন পাথ, এটা হচ্ছে আমাদের মোশন পাথ, এটা ঠিক আছে কিনা দেখবো। এই যে মোশন পাথ, ওকে, ধরা লাগে না, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দুই পাশে দুইটা কার্ভ কন্ট্রোলার পাবেন, এগুলোকে এভাবে কন্ট্রোল করতে পারেন, এখানে অল্টার ধরা লাগে না। ওকে, তাহলে আমরা এই কার্ভ কন্ট্রোল করে দিলাম, অর্থাৎ মোশন পাথটাকে কার্ভ কন্ট্রোলার দিয়ে একটু জাস্ট
এডিট করে নিলাম আর কি নিজের মতো করে। আর আবার একটু দেখি। ওকে, এখন আমরা স্কেলটা করতে পারি, তাই না? কেউ একজন বলেন যে এই লেয়ার সাথে স্কেল অপশনটা কিভাবে পাবো, ঝটফট বলেন, কেউ একজন বলেন। শর্টকাট কমান্ডটা কি ছিল বলেন? স্কেল, স্কেল করা। স্কেলের অপশনটা অন করে দিলাম, অর্থাৎ কি ফ্রেমটা অন করলাম। প্লে করে দেখবো। ওকে ফাইন। যখন এটা এখানে আসবে মাথার উপরে, যখন এইদিকে যাবে আস্তে আস্তে ছোট হবে। এইদিকে যাওয়ার সময় একেবারে বেশি ছোট হবে। ফাইন, এবার একটু দেখি। চলবে। এখন হচ্ছে কি করতে হবে, কারো কোনো আইডিয়া আছে এই স্টেপে এসে আমরা কি করবো? বলুন তো কোনটা বাকি আছে এখন? ওই যে অটো ওরিয়েন্ট, কিভাবে করা যায়? এই লেয়ার উপরে রাইট বাটন করবো, তারপর হচ্ছে কোথায় যাওয়া বলেন তো, কোন অপশন? মনে আছে কারো? ট্রান্সফর্ম, রাইট, একদম মনে আছে। ট্রান্সফর্মে গিয়ে একদম লাস্টে খেয়াল করবো অটো ওরিয়েন্ট। এবার ওরিয়েন্ট এবং পাথ এটাকে অন করে ওকে করে দেবো। এবার এই পাথের মোশন পাথটা যেদিকে যেদিকে গেল ওই দিকে তার মুভমেন্টটা অটোমেটিক ফিট হয়ে যাবে। দেখেন প্লেনটা কিন্তু ওইটার সাথে। এত ঢেউ বা এত ওয়েভ না করে আপনি ওয়েভটা কমাই দিতে পারেন, তাহলে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। বের হয় না, না? আচ্ছা, দেখবো। হুম হুম হুম, ওইটা আসে না, না? আচ্ছা, একটু পরে শেয়ার করে দেখাবেন স্ক্রিনটা। এটা কিন্তু 2D অ্যানিমেশনের একটা পার্ট। যে কোনো একটা স্টিল, স্টিল না, এটা ক্যাপচার করা একটা ভিডিওর মধ্যে আপনি আলাদা একটা মোশন অ্যাড করে দেবেন। আবার মজার
বিষয় হলো আপনি এটা দিয়ে গ্রিন স্ক্রিনও তৈরি করতে পারবেন। ধরেন এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম, এখন হচ্ছে এরকম একটা প্লেন আপনি অ্যানিমেশন করবেন। এবার ব্যাকগ্রাউন্ডটাকে যদি গ্রিন করে দেন, অর্থাৎ কম্পোজিশনে গিয়ে কম্পোজিশন সেটিং গ্রিন স্ক্রিন করে দেন। এখন ওই যে ইউটিউব থেকে যে আপনারা বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন ফুটেজ, ছোটো ছোটো ক্লিপ ডাউনলোড করেন, যেমন অনেক সময় দেখা যায় যে ফায়ার ইফেক্ট থাকে, এরকম ছোটো ছোটো এলিমেন্ট মোশন করা থাকে, ওগুলোকে ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়। আপনি কিন্তু আফটার ইফেক্ট এইভাবে, এই যে আমরা আজকে যেটা বানালাম এটাকেও কিন্তু এভাবে আউটপুট দিতে পারি। তাহলে কীভাবে যে কোনো ভিডিওতে নিয়ে জাস্ট, যদি প্রিমিয়ার প্রো হয় আলট্রা কি ব্যবহার করবেন, আর হচ্ছে যদি আফটার ইফেক্ট হয় তাহলে ক্রোমা কি ব্যবহার করবেন, তাহলে কিন্তু গ্রিন স্ক্রিনটা সরে যাবে, শুধু এই অপশনটা বা এই প্লেনটাকে পেয়ে যাবেন। আবার এটাকে ট্রান্সপারেন্ট করেও কিন্তু আউটপুট দেওয়া যায়। শুধু এইটা থাকবে আর কিছু থাকবে না, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে, যে ট্রান্সপারেন্ট গ্রিড, দেখেন এই যে এখন যদি আপনি আউটপুট দেন তাহলে ট্রান্সপারেন্ট হবে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা অন করে দিই। এবার আমরা কিছু টেক্সট ইফেক্ট দেখব। টেক্সটে কিছু প্রিসেট আছে, এগুলো একটু দেখি। টেক্সটের বেসিক অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এই যে টেক্সট ট্রান্সফর্ম, মোর অপশন, এগারোর মধ্যেই আছি টেক্সট অ্যানিমেশন, 11 ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অডিও স্পেকট্রাম। এই যে এটা নিয়ে কাজ করবো আমরা। তখন দেখবেন যে মিউজিকের সাথে সাথে স্পেকট্রাম হবে, বেজের মতো এরকম ওঠানামা করবে ওয়েভটা। তো ওই ফিলগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করবো, অডিওর সাথে কীভাবে এগুলো ইউজ করা যায়। আচ্ছা যাই হোক, এগুলো তো বেসিক, এগুলো দেখার কিছু নাই। এখানে আমরা লিখি ইফেক্ট অ্যান্ড প্রিসেটস। এখানে যাওয়ার পর অ্যানিমেশন প্রিসেটে যাবো আমরা একটু। এবার এখানে টেক্সট লেখা আছে, জাস্ট টেক্সটে ক্লিক করবেন। সো এগুলো হচ্ছে সব টেক্সট রিলেটেড অ্যানিমেশন। প্রথমে 3D টেক্সটে একটু দেখি কীভাবে অ্যাড করা যায়। কতগুলো আছে দেখেন, অভাব নাই এটার মধ্যে অ্যানিমেশন। যে কোনো একটাকে ধরে অ্যাপ্লাই করি, এটাকে ধরে ভিতরে অ্যাপ্লাই করবেন, টেক্সটের লেখার উপর ছেড়ে দিবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। এবার একটু প্লে করে দেখি, অ্যানিমেশন অলরেডি হয়ে গেছে।
এই যে অ্যানিমেশন অ্যাড হলো সেটা এখানে দেখতে পাবেন, এই যে ম্যাটেরিয়াল অপশন, এটাকে আবার এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। অনেক কিছু আছে, এগুলো আবার ভ্যালু বাড়িয়ে কমিয়ে এটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেওয়া যাবে। থ্রি ডি টেক্সটের যে ফোল্ডার সেটা, এরপরে দেখি অ্যানিমেট ইন, অনেকগুলো, অনেক, যে কোনো একটাকে অন করি, ফেড আপ ক্যারেক্টার্স, আরেকটা ফোল্ডার একটু যাই, অ্যানিমেট আউট, এখানে ছাড়লেও হবে, এখানে ছাড়লেও হবে, লেয়ার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিসেট। তো এখানে আরও আছে, যে স্কেল, তারপর ট্র্যাকিং, রোটেশন। বাইরেও কিছু অ্যানিমেশন আছে, এগুলো টেক্সটের জন্য না, তবে টেক্সটে বিভিন্ন এলিমেন্টসের মধ্যে, শেপের মধ্যে এগুলো ইউজ করতে পারে। এটা কিন্তু একটা ইন্ট্রো হয়ে গেল। ধরেন আমি যদি এখানে লোগো দিয়ে দিই, কোম্পানির লোগো, এটা যদি কোম্পানির লোগো হয়, অ্যালাইন করে নিচ্ছি, এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, ইফেক্টস। এবার দেখেন, দেখবেন ভিডিওর শুরুতে যে লোগো ইন্ট্রোগুলো থাকে সেটা কিন্তু এভাবেই দেওয়া হয়।
তো টেক্সট অ্যানিমেশন অনেকটা ম্যানুয়ালিও করা যায়। তাহলে আজকে শুধুমাত্র এই প্রিসেটগুলো ব্যবহার করে দেখবেন। লোগো ইন্ট্রো আপনি কোনো একটা লোগো ফাইল এখানে অন করে সেটার মধ্যেও দেখতে পারেন। প্রজেক্টের এখানে একটা লোগো পিএনজি ফাইল, জেপিজি না পিএনজি অন করবেন, তাহলে এরকম দেখতে পাবেন কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছাড়া। ওইটার মধ্যে আপনি সেম অ্যানিমেশন অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে ইন্ট্রো হয়ে যাবে, অথবা এখানে লিখে দিয়েও দেখতে পারেন আপনার ইচ্ছা। তাহলে অ্যাসাইনমেন্ট থাকবে যতটুকু দেখলেন, বিশেষ করে গাড়ি দিয়ে যেটা করে দেখালাম এরকম কিছু একটা করে আমাকে দেখাবেন, তাহলে হবে কি প্র্যাকটিসটা ভালো হবে আর কি। ওটার মধ্যে অনেক কিছু করা আছে তো। আর টেক্সট অ্যানিমেশন ইচ্ছা মতো করবেন, যা যেটা ভালো লাগে। খুশ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। দেখান, দেখান, আপনি শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার হয়েছে, আপনি এবার দেখান। হুম হুম এটা হচ্ছে কোনো একটা শেপ ব্যবহার করা হয়, ওভারলে করা। এটা কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে আপনার শেপ দিয়ে, আর একটা হচ্ছে কালার গ্রেডিং করার আগে সেম ভিডিওটা থাকবে, কালার গ্রেড করার পরে একই ভিডিও রাখার পর ওই ভিডিওটাকে সোয়াপ করে দেওয়া হয় আর কি, সরাই দেওয়া হয়। এর থেকে সহজ হলো পজিশন পজিশন করে দিতে হয় জাস্ট। আপনি একই ভিডিও রাখবেন দুইটা, একটার মধ্যে কালার গ্রেডিং করবেন, আরেকটার মধ্যে কালার গ্রেডিং ছাড়া রাখবেন। কালার গ্রেড ছাড়া যেটা থাকবে ওইটা প্রথম প্লে করবেন, হ্যাঁ। মানে দুইটাই একই লেয়ারে রাখবেন, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। প্রিমিয়ার প্রোতে উপরের লেয়ার মধ্যে রাখবেন হচ্ছে যেটার মধ্যে কালার গ্রেডিং করা নাই, সেটা নিচের লেয়ার রাখবেন যেটার মধ্যে কালার গ্রেডিং করা আছে, একই ভিডিও। এরপর কি করবেন, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ওই ভিডিওটাকে শো করবেন, তারপর 3 সেকেন্ড পরে পজিশন দিবেন, সে লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে, তখন নিচের ভিডিওটা থাকবে গ্রেডিং করা। তাহলে আপনি একটু আগে যেটা দেখলেন ওই ইফেক্টটা হয়ে যাবে। আপনি ট্রাই করে দেখেন, না পারলে দেখাই দেবো না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ও আচ্ছা, হ্যাঁ, শেয়ার করে দেখান। হচ্ছে বিফোর আফটার দেখানোর জন্য আর কি। হুম 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 ঠিক আছে। ও আপনি একটু অফ করে দেন, হ্যাঁ ইকবাল সাহেব, আপনি স্ক্রিনটা অফ করেন। হুম হুম আচ্ছা, এটা 2023-এর ভার্সন না? 23-এ তো মাঝে মাঝে ঝামেলা করে। 23-এ টেক্সটও একটু ঝামেলা হয় মাঝে মাঝে। জুম করেন তো এটা, জুম করেন, জুম করেন, জুম করে ওখানে ডাবল ক্লিক করেন অ্যাঙ্কর পয়েন্টের উপরে।
ওইখানে চলে আসো। এখানে ক্লিক করে একটু মুভ করেন তো, মাউস ক্লিক করে। বুঝে আসছে তো? আচ্ছা আচ্ছা, ও এটা তো শেপের সাথে। হুম 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 হুম। এটা আসে না না? তো দুইটা কেন? ও, ওটা বুঝছি। না না না, মহাখালীতে থাকে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে বিজিআর করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তবে 2023 সাল ব্যবহার করা না করাটাই ভালো আর কি। এটা হচ্ছে বিজিআর। বিজিআর একটা অপশন আছে পেন টুলের সাথে। ও, আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এখানে। যাই হোক, সমস্যা নেই, আপনি লেয়ারটা একটু অফ করেন তো, এই লেয়ারটা। প্যারামিটার অফ করে লেয়ারটা অফ করেন, আইটা বন্ধ করেন। কি কি? হ্যাঁ, বুঝিনি, আবার বলেন। তোর কথা কেটে আসতেছে আসলে। হ্যাঁ এখন, আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখন আপনি একটা শেপ ক্রিয়েট করেন এখানে। এখানে বিজিআর পাঁচটা অন করতে হবে, তাহলেই হয়ে যাবে। ও যে বিজিআর পাঁচ উপরে। না না, ওটা না। যাই হোক, আপনি নতুন করে একটা শেপ ক্রিয়েট করেন তো দেখি। ওটার মধ্যে পজিশন দেন, তারপর একটু দেখি। হ্যাঁ, এটার মধ্যে একটু পজিশন দেন তো। এখন এটা একটু চেঞ্জ করেন পজিশনটা, একটু আপ ডাউন করবেন আর কি, হ্যাঁ। এইভাবে কেন? এটা এক পাশে নেন, লেফট সাইডে নিয়ে যান শুরু থেকে। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে শুরু করুন। ঠিক আছে, এবার ভিতরে নিয়ে আসেন। একটু ডাউন করেন, ঠিক আছে। এবার হাঁটু সামনে নিয়ে যান, একটু আপ করেন দেখি। আচ্ছা আচ্ছা। তো বিজিআর হয়নি। ঠিক আছে, পেন টুলটা অন করেন তো, পেন টুল এই অবস্থায়। পেন টুল, হ্যাঁ। বিজিআর টুল কোথায়? এই যে আসছে। ঠিক আছে।
23-এর ভার্সনটা এই জন্য আমি নিজেও করি না, এটাতে অনেকটা এটা আসলে আমি নিজেও ইউজ করে কমফোর্ট না 23-এরটা, বুঝছেন। 19-এরটা ইউজ করে যতটা কমফোর্ট, 19 অথবা 20-এরটা, 23-এরটা অতটা অনেক আপডেট চলে আসে, তো দেখা যাচ্ছে আগের থেকে যারা কাজ করে আসে একভাবে, এটাতে একটু ডিফারেন্ট আর কি। যাই হোক, ওটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, কয়দিন ইউজ করলে এমনি ইউজ হয়ে যাবে না। তবে ব্যাপার হলো আপনার হচ্ছে পারফরমেন্স দরকার, রাইট? যখন কাজ করতে যাবেন বড় বড় প্রজেক্ট, তখন দেখা যাবে আপডেট ভার্সনগুলোতে অনেকটা আটকে যাবে যদি আপনার কনফিগার হাই লেভেলের কনফিগার না হয়। গ্রাফিক্স কার্ড বিশেষ করে যদি না থাকে তখন দেখবেন আটকে যাবে। আর প্রিভিয়াস ভার্সন হলে হয় কি, ওগুলোতে ফিচার্স কম থাকে, সফটওয়্যারটা একটু লাইট থাকে আর কি, যার কারণে কাজ করে কমফোর্ট ফিল করা যায়, রিল্যাক্সে কাজ করা যায়। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। জি জি। ও হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার বাসা কি ধানমন্ডি? ও আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই দেখা হবে তাহলে, হ্যাঁ। ওকে, ভালো থাকবেন তাহলে সাথে সাথে। আল্লাহ হাফেজ সবাইকে।